বাংলাদেশের সমাজের কোথাও এরকম কোনো চিহ্ন বা এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে নির্বাচন হতে যাচ্ছে মাত্র 5 সপ্তাহ 6 সপ্তাহ পরে। আপনি সবসময়ই বলে এসছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আপনি কি স্টিল আইন আই এম টকিং। আপনাকে যখনই আমার অতিথি পাই, প্রথমে আমি আপনাকে এই জিজ্ঞাসাটা করি, কেন আপনি এখনো অটল আছেন? আজকে যদি আমি বলি, আপনি যেমনটি বলছিলেন শুরুতে যে আর মাত্র 4 সপ্তাহ 5 সপ্তাহ বাদে নির্বাচন, কিন্তু বাংলাদেশের সমাজের কোথাও এরকম কোনো চিহ্ন বা এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে নির্বাচন হতে যাচ্ছে মাত্র 5 সপ্তাহ 6 সপ্তাহ পরে। জনগণের ভেতরে কোনো রকম সাড়া শব্দ নেই। শুধুমাত্র কয়েকটি দল, শুধুমাত্র 4টি 5টি দল, তাদের ভেতরে কেনা বেচা হচ্ছে, তাদের ভেতরে লেনদেন হচ্ছে, কে কোনটা ছাড়বে কে কোনটা ধরবে এইসব হচ্ছে। এর সাথে যদি আপনি যোগ করেন যে নির্বাচনের জন্য যে বিশাল কর্মযজ্ঞ হয় প্রশাসনের ভেতরে, নির্বাচন কমিশনের, তো সেই কর্মযজ্ঞের কোনো কিছুই কিন্তু দৃশ্যমান হচ্ছে না। তারপরে ধরুন আপনি টেকনিক্যাল দিক, যে নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করে, তফসিল ঘোষণা করার পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে এই যে নিজেদের নিরাপত্তা, আপনার প্রার্থীদের নিরাপত্তা বিধান সহ নির্বাচনী যাবতীয় কর্মকাণ্ড একমাত্র সোল এজেন্সি থাকে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে, সরকারের কাছে না। কিন্তু এখন পর্যন্ত সবকিছু কিন্তু সরকারই নিয়ন্ত্রণ করছে, ইন্টারিম সরকার নিয়ন্ত্রণ করছে। এটাতেও আপনার মনে হবে যে নির্বাচন কমিশনকে বলা হয়েছে একটা ঘোষণা দিতে, তফসিল দিতে, নির্বাচন কমিশন তফসিল দিয়ে বসে আছে। এরপরে ধরুন যে নির্বাচন কমিশন যখন দাবি করেছিল যে এই অমুককে অমুককে নির্বাহী বিভাগের অমুককে অমুককে নির্বাচন কমিশনার হিসাবে আমাদেরকে এখানে নিয়োগ দিতে হবে, সেনাবাহিনীকে আমাদের এখানে ডিপুট করতে হবে, বিভিন্ন বাহিনীকে ডিপুট করতে হবে, এবং প্রতিটি, বিশেষ করে ওয়াকার সাহেব ডিক্লেয়ার দিয়েছিলেন যে প্রতিটি কেন্দ্রে 3 বাহিনীর প্রধান, মানে 3 বাহিনীর সদস্যরা থাকবে, যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না। আপনি যদি 4,000 5,000 আপনার ভোট সেন্টার ধরেন, আপনার ভোটদান কেন্দ্র ধরেন, তো সেই জায়গাটায় আপনি এতগুলো সেনা, নৌ, বিজিবি, পুলিশ আপনি মোতায়েন করতে পারবেন না, এইরকম স্টক আপনার হাতে নেই। সুতরাং এই সব জিনিস বিবেচনা করে একটি মোটা দাগে যে কোনো লোক বলতে পারে যে নির্বাচন হতে যাচ্ছে 12 তারিখে, এইটি শুধুমাত্র কয়েকজন ব্যক্তি জানে। এর বাইরে এর কোনো যথাযথ প্রয়োগ বা কর্মকাণ্ড এগোচ্ছে এরকম কেউ কিন্তু বলতে পারবে না। সুতরাং নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না, নির্বাচন পেছোচ্ছে, পিছিয়ে সেটা জুনে হতে পারে, এপ্রিলে হতে পারে, মার্চে হতে পারে, কিন্তু ফেব্রুয়ারিতে হচ্ছে না, আমি এখনো বলছি। জি, ক্লিয়ার। আমরা দেখলাম যে বিএনপি এবং জামায়াত তারা বেশ কথা চালাচালি করছিলেন, মানে পরস্পর পরস্পরকে আক্রমণ করছিলেন, কিন্তু তারেক রহমানের গত দুদিনের যে বৈঠক, যে বক্তব্য আমরা দেখলাম, এতে করে কি তারা এই যে শত্রু শত্রু খেলা কিন্তু অন্তরালে বন্ধুত্ব, এই প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছেন? এইটা আসলে এক কথায় বলে দেওয়া যায় যে বিএনপি জামাতের অস্তিত্ব ছাড়া বিএনপির অস্তিত্ব নেই, বিএনপির অস্তিত্ব ছাড়া জামাতের অস্তিত্ব নেই। এই দুইটি দল আপনি সারাদিন যদি ঝগড়াঝাটি করে, সারাদিন যদি একে অপরের উপরে হামলা করে, তারপরে একে অপরকে আহ, খুন করে, জখম করে, গালাগালি করে, বাতিল ঘোষণা করে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রাত্রে কোনো এক সময় তারা এই সারাদিনের সমস্ত ঘটনাগুলোকে ভুলে যে তারা আবার এক টেবিলে বসবে, কারণ একে অপরকে ছেড়ে তারা, তাদের আসলে অস্তিত্ব নেই। বিএনপির যে আহ, রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক একটা তো কোনো প্রতিটা দলের একটা করে মূল ইস্যু থাকে, যে আমরা গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্র কায়েম করব, বা অমক বলতে পারে যে আমরা ইসলামিক দল, আমরা দেশে ইসলামী শরিয়া কায়েম করবো, এটি একটি ইস্যু। তো সেরকম বিএনপির একটি মাত্র ইস্যু, যে ইস্যুটা জামাত ব্যবহার করে, সেটি হলো যে এন্টি আওয়ামী লীগ, এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের যে লোকজন, তাদেরকে একটা মোটামুটি ঘোল খাইয়ে বা মুখোশ টুখোশ পরিয়ে, একটা চশমা পরিয়ে তাদেরকে গণতান্ত্রিক দল হিসেবে নিজেদেরকে জাহির করা। ঠিক একই কাজ কিন্তু জামাত করে। তো আপনি যখন দুটো এক কাজ, সেম কাজ যখন দুটো পার্টি করবে, তাহলে ওই দুটো পার্টিকে তো আপনি আলাদা করতে পারবেন না। আপনি একটি ফুটবল ম্যাচে 22 জন প্লেয়ার যদি একটা দিকের গোল পোস্টে বল নিয়ে যায়, সেটি তো খেলা হলো না, সেটি তো পাতানো ম্যাচ হলো।
তো আপনি যখন বিএনপি এবং জামাত একই দুটি রকম ইস্যু, ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা, এটি হলো মূল পুঁজি। আর তারপরে হচ্ছে সেকেন্ড পুঁজি হচ্ছে যে বিএনপি বলছে আমরা গণতন্ত্র কায়েম করব, জামাত বলছে আমরা আইনের শাসন কায়েম করব, সৎ লোকের শাসন কায়েম করব। এই দুটোর ভিতরেও তেমন কোনো মৌলিক পার্থক্য নেই। কিন্তু এই দুটো দল যেভাবে বিকাশ হয়েছে, একটি দল ক্যান্টনমেন্টে জন্ম নিয়ে আরেকটি দল সেই দলের ছত্রছায়ায়, তো সেই জায়গা থেকে যত ঝগড়াঝাটি করুক, আপনি এদেরকে যে আপন মায়ের পেটের দুই ভাই, তারেক রহমানের যে এই বক্তব্যটি অনেক মাস আগের যে উনি দিয়েছিলেন, এর থেকে কিন্তু আপনি সরতে পারবেন না। তারেক রহমানও সরতে পারবে না, জামাতের আমিরও সরতে পারবে না। জি এটি হলো বাস্তবতা। জি এখন বিএনপি এইবার যে পরিস্থিতির মুখোমুখি হলো, ধরেন তারেক রহমান দেশে ফেরত না আসলে বিএনপি অস্তিত্বহীন হয়ে যেত। তিনি যেভাবেই হোক ব্যাক করতে তো পেরেছেন। তো এ থেকে বিএনপির কিছু শিক্ষা নেওয়ার কি আছে? না, শিক্ষা নেওয়ার তো অনেকই আছে। আপনার অনেকেই বলছে যে বিএনপি, তারেক রহমান 17 বছর দেশের বাইরে থেকে একটি গণতান্ত্রিক সোসাইটিতে বসবাস করে তিনি তার জেস্চার চেঞ্জ করেছেন, মঞ্জু তার ভাই, গণতান্ত্রিক আমি মূল্যবোধ। আমি আমি জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রেক্ষাপটে বলেছি, গত 17 মাসে যেভাবে করে জামায়াত মাথাচাড়া দিয়েছে এবং বিএনপিকে একেবারে গ্রাস করেই ফেলেছে। সো সো সেই বিষয়টি যে জামায়াতের হাতেই যে বিএনপির মৃত্যু বা বিএনপির ধ্বংস, এটি বিএনপি কোনোভাবে বিশ্লেষণ করতে পারে কিনা? বিশ্লেষণ করতে পারে, কিন্তু এখান থেকে বেরোতে পারবে না, বেরোনোর রাস্তা নেই। আপনি যখন মানে ছিপ, আপনি যখন ফাতনা টোপ সহ গিলে ফেলবেন, তখন হয় আপনার ঠোঁট কেটে ওটা বের করতে হবে, পেট কেটে বের করতে হবে, আদারওয়াইজ আপনাকে ধরা দিতে হবে। আপনি আর ওখান থেকে পরিত্রাণ পাবেন না, আপনি অলরেডি গিলে ফেলেছেন। বিএনপি গত 17 মাসে জামাতের যে ভূমিকা, সেই ভূমিকা প্রতিদিন প্রতি মুহূর্তে সেগুলো মেনে নিয়েছে, প্রতিবাদ করেনি। প্রতিবাদ যেখানে যেখানে করেছে সেখানে সেখানে টিকতে পারেনি, প্রতিবাদ করে জয়ী হতে পারেনি। সুতরাং জামাতের যে এখন প্রায় 90% প্রশাসন জামাত নিয়ন্ত্রিত সরকারের, সেই বাস্তবতাটা বিএনপিকে মেনে নিতে হচ্ছে। পাশাপাশি ভারত যদি সত্যি সত্যিই বলে থাকে যে জামাতকে কাউন্টার করে আপনারা ক্ষমতায় আসবেন বলেই আপনাদেরকে আমরা গ্রিন সিগন্যাল দিচ্ছি এবং আপনার উপরে আমরা ভরসা রাখছি, যদি এটি বলে থাকে, সেটিও তারেক রহমানের পক্ষে করা সম্ভব হবে না। কারণ যদি জামাত বুঝে ফেলে যে বিএনপি এককভাবে বিশাল সংখ্যক আসন নিয়ে জয়ী হচ্ছে, এমন ভাবে জয়ী হচ্ছে যাতে করে জামাত তার কোনো আইন বিএনপিকে দিয়ে পাশ করাতে পারবে না। ধরুন জামাত পেল 30টি আসন, আর বাকি 270টি আসন বিএনপি বা অন্যান্যরা পেল, তাতে করে জামাতের কোনো আইন বা অনুরোধ বিএনপি পাশ করবে না। বিএনপি একক সিদ্ধান্তে সংসদে অনেক কিছুই করতে পারবে। এরকম অবস্থা যদি চিন্তা করে জামাত, যেরকম অবস্থা হতে পারে, তাহলে জামাত এমনকি আওয়ামী লীগকে ফিরিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করার ব্যাপারেও উদ্যোগ নিতে পারে, যেটি বিএনপি চিন্তাও করতে পারছে না। জামাত পারে না এমন কোনো কাজ রাজনীতিতে এই মুহূর্তে নেই। আমি আবারও রিপিট করছি কথাটা, জামাত যদি টের পায়, বুঝতে পারে যে বিএনপি জামাতকে ল্যাং মেরে এককভাবে সংসদে দাঁড়িয়ে ছড়ি ঘুরাবে, তাহলে জামাত প্রয়োজন হলে আওয়ামী লীগকে উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোট করে বিএনপির এগেনস্টে তারা নির্বাচন লড়বে, এবং জামাত চাপ দিয়ে এই নির্বাচনটাকে পিছিয়ে নিয়ে যাবে আরো 2 মাস 3 মাস। বুঝতে পেরেছি। তো এখন কি দাঁড়াচ্ছে তা, আজকে যেই জামায়াতে আমিরের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হলো, তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, তারা কি সেটি জাতীয় সরকার নিয়ে আলাপ করেছেন নাকি নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে কথা বলেছেন? হ্যাঁ, এখন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যে কথাটি বললাম সেইটি যদি জামাতের চিন্তা ভাবনা হয় সত্যি সত্যি, তাহলে তারেক জিয়া আসলে একটি বিশাল ফাপড়ে পড়েছেন। তিনি আটকে গেছেন ফাঁদে। এক হচ্ছে ভারতের চাপ, দুই হচ্ছে দলের ভেতরকার চাপ, দলের ভেতরকার প্রত্যাশা তার উপরে। দলটা তো ভাঙো ভাঙো অবস্থা, তাই তো? এই অবস্থায় তার উপরে প্রত্যাশা দলটাকে টিকিয়ে রাখা, দলটাকে 1 নম্বরে নিয়ে যাওয়া।
ক্ষমতায় যাওয়া। 17 বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছে ক্ষমতায় যাওয়ার জন্য। তো 3 হচ্ছে জামাতের চাপ, অভ্যন্তরীণ প্রচন্ড রকম চাপ। তো এই 3টি চাপ মোকাবেলা করা তারেক জিয়ার পক্ষে সম্ভব হবে বলে আমি অন্তত এই মুহূর্তে আশা বিশ্বাস রাখতে পারছি না। এই জন্য তারা বিকল্প হিসাবে এটি চিন্তা করতে পারে, সেটি হলো জামাতকে সরাসরি প্রতিদ্বন্দ্বী না বানিয়ে জামাতের সাথে একটি অ্যালায়েন্সের মতো করে আমরা উভয়ে ভাগাভাগি করে ক্ষমতা যেতে পারি কিনা, এটি আমাদের উভয়ের জন্য কিন্তু নিরাপদ। সেই জন্য আপনি যে কথাটি তুললেন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে বা নির্বাচনটাকে বাতিল করে একটি জাতীয় সরকারের মডেলে বা একটি পাতানো বা বৈঠকি আমরা এই মর্মে সম্মত হইলাম। হ্যাঁ, দেশের টাকা পয়সা খরচ করার দরকার নেই, এত কোটি কোটি টাকা খরচ করার দরকার নেই, টাকাগুলো দেশের থাকুক, আমরা এইভাবে আসন বন্টন করে একটি সরকার গঠন করতে চাই, এবং সেই জন্য আমাদের জনসমর্থন এভাবে আমরা প্রমাণ করব যে আমাদের এই বক্তব্যের পেছনে আমাদের এই জনসমর্থন রয়েছে। তো সেটি যদি হয়, সেটিকে না করার ক্ষমতা আবার ডক্টর ইউনূসের নেই, ডিপ স্টেটের নেই। ডিপ স্টেটও এটা চায়, শুধুমাত্র ভারত চায় না এটা, বা আওয়ামী লীগ চায় না, আওয়ামী লীগের সমর্থকরা চায় না। তো ওদের চাওয়ার না চাওয়ার ব্যাপারটা এদের গুরুত্ব না দিলেও চলবে এরা। তো এই জন্য এই সম্ভাবনাটা হওয়ার সম্ভাবনাটা বেশি, এই যে বিষয়টি, এই যে ষড়যন্ত্রটি, এটি ঘটার সম্ভাবনা বেশি। ডক্টর ইউনূস যখন লন্ডনে গেলেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে, তখনই কিন্তু এরকম একটি গুঞ্জন আমরা শুনেছিলাম, এখনো মাঝে মধ্যে থেকে থেকে এই গুঞ্জনটি আসে কানে। সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে জামায়াত এবং বিএনপি সরকার গঠন করবে। এখন আপনি যেই তরিকা বললেন, সেই তরিকায় কি ডক্টর ইউনূসও থাকবেন রাষ্ট্রপতি এরকম? ডক্টর ইউনূস রাষ্ট্রপতি তখনই হবেন যখন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাবে। সংবিধান সংশোধন করে যে বিষয়টি তারা করেছেন জুলাই ঘোষণা দিয়ে, নাম দিয়ে, সেইগুলো যদি সরকার, আগত সরকার, যে সরকার আসছে সেই সরকার যদি সেগুলো খারিজ না করে, যদি পাশ করার পর যদি সংবিধান সংশোধন হয়ে রাষ্ট্রপতির বর্তমান ক্ষমতা থেকে অনেক বেশি ক্ষমতা রাষ্ট্রপতি পান, তারা যেভাবে উল্লেখ করেছেন, তাহলে ইউনূস রাষ্ট্রপতি হতে চাইবেন। এই বর্তমান যে অবস্থায় আছে, এই অবস্থায় রাষ্ট্রপতি হতে চাইবেন না।